দেখো, দেখা যাচ্ছে তো স্ক্রিন? ঠিক আছে? চল, ঠিক আছে, চলো। আচ্ছা বলো, মানে বেশ কিছুদিন পরে তো আবার কোয়ান্টাম মেকানিক্সটা হচ্ছে। এর আগে পর্যন্ত যা হয়েছে তাতে যদি কারো কিছু ডাউটস থাকে তখন বলে নাও, বা কারো যদি কোনো সমস্যা থাকে তো বলে নাও। কিছু অসুবিধা আছে কিছু? মানে এমনি এটা তো ইয়ে পৌলমী তো মূলত পড়িয়েছে। হ্যাঁ, সেখানে মানে কারো কি কিছু বুঝতে অসুবিধা হয়েছে? মানে এ করে বলো তুমি, মানে নির্ভয়ে বলো, কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছে, মানে কোনো হেজিটেট করবে না, ম্যাডামকেও বলবে, আমাকেও বলবে। হুম, ঠিক আছে, চলো। আচ্ছা, আমার সাথে যেটা কালকে কথা হলো তাতে হচ্ছে পস্টুলেট 2 পর্যন্ত করে দিয়েছে, অর্থাৎ অপারেটর এই যে আলোচনাগুলোকে করে দিয়েছে। আমরা তারপর থেকে স্টার্ট করি। তাহলে আমি জাস্ট আজকে যেটা নিয়ে আলোচনা করব পুরোটাই হচ্ছে অপারেটর অ্যালজেব্রার কন্টিনিউয়েশন, যেখানে মূলত পস্টুলেট 3, পস্টুলেট 4 এগুলো নিয়ে আলোচনা করা হবে আর কি। ঠিক আছে? আর তার সাথে সাথে দেখলাম ওই রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স নিয়ে জাস্ট একটু কথাবার্তা বলেছে আর কি। সেটাও আমরা আজকে আরেকবার বলে দেবো, ব্র্যাকেট নোটেশন যেটা আর কি, সেটা আমরা একটুখানি বলে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা শুরুটা করি এইরকম ভাবে, যে হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে। ওয়ান টু ডিসকাস টুডে। সেটা হচ্ছে তোমার পস্টুলেট 3 অফ কোয়ান্টাম মেকানিক্স, এটা প্রথমে আলোচনা করব। তারপরে পস্টুলেট 4 অফ কোয়ান্টাম মেকানিক্স। এই দুটো জায়গার মধ্যে আমরা মোটামুটি ঘোরাফেরা করার চেষ্টা করব। পস্টুলেট 3, 4 এই দুটো জিনিস আমরা বলে দেবো, তারপরে আমি আবার ফিরে আসবো পস্টুলেট 2, 3, 4 বা পস্টুলেট 1, 2, 3, 4 এই চারটেকে কাজে লাগিয়ে আরো দুটো ক্লাস আমাকে দিতে হবে। মানে বেসিক্যালি ধরো, পস্টুলেট 2 যখন তুমি পড়েছো, পস্টুলেট 2 তে কি বলা হয়েছিল একটু খেয়াল করো। সেটা হচ্ছে যে তোমার ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ করসপন্ডিং linear operator in quantum mechanics which is Hermitian, আর আইগেন ফাংশন অথবা হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। তাহলে ওই যে পস্টুলেট 2টা কিন্তু তোমার ইনকমপ্লিট ইন দ্য সেন্স যে ওখানে হারমিশন অপারেটর কাকে বলে সেটাকে নিয়ে কোনো আলোচনা করা হয়নি। কমপ্লিট সেট বলতে আমি কি বুঝছি, আইগেন ফাংশনস এর মানেটা কি, এই জিনিসগুলো কিন্তু সেইভাবে ডিসকাসড হয়নি। আসলে হারমিশন অপারেটর এর কনসেপ্টটা ঠিক করে বুঝতে গেলে পস্টুলেট 4 এর কনসেপ্টটা অ্যাকচুয়ালি লাগে আর কি। সেই জন্য আমি পস্টুলেট 2টায় যা যা স্টেটমেন্টে লেখা আছে পুরো স্টেটমেন্টগুলো সবটাই বলে দেওয়া হয়েছে সেরকম নয়। পস্টুলেট 4-এ 4টাকে করে নেওয়ার পরে বা পস্টুলেট 3টাকে করে নেওয়ার পরে আমি হারমিশন অপারেটর বা আইগেন ফাংশন, কমপ্লিট সেট এর মানেগুলোকে বুঝতে পারবো। মানে পস্টুলেট 5-এ যাওয়ার আগে পস্টুলেট 3 আর 4 করে নেবো, তারপরে আবার 2, 3, 4 বা 1, 2, 3, 4 এগুলোকে মাথায় রেখে কতগুলো কনসেপ্ট জাস্ট ইন্ট্রোডিউস করে দেবো। তারপরে আবার আমাদের মানে পস্টুলেট 5 এবং তারপরে অ্যাপ্লিকেশন যে জায়গাগুলো আছে সেগুলোকে নিয়ে আমাদের আলোচনাটা হবে। আচ্ছা, পস্টুলেট 3 কি বলছে তো স্টেটমেন্টটা প্রথমে লিখি। আচ্ছা, পস্টুলেট 3 এর স্টেটমেন্ট হচ্ছে এরকম: ইন এ পার্টিকুলার quantum state the only values of a classical observable that
come out as a result of measurement are the eigenvalues of the classical eigenvalues of the quantum mechanical operator। মানে ইন এ পার্টিকুলার কোয়ান্টাম স্টেট আমি এক কাজ করে এটাকে সাই নাম দিয়ে দিলাম, the only values of the classical observator ব্র্যাকেটে a নাম দিলাম, that comes out as a result of measurement are the eigenvalues of the quantum mechanical operator a cup। এটা দেখো, তাহলে ইন এ পার্টিকুলার কোয়ান্টাম স্টেট সাই the only values of a classical observable that come out as a result of measurement are the eigenvalues of the quantum mechanical operator a cap। এইটা হচ্ছে তোমার পস্তুলেট থ্রি। আর এবার পস্তুলেট থ্রির মানেটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, পস্তুলেট থ্রির মানেটাকে বুঝতে গেলে তাহলে প্রথমে যে জিনিসটা তুমি বোঝো যে আইগেন ভ্যালু বা আইগেন ফাংশন বা আইগেন অপারেটর এর অ্যাকচুয়ালি মানেটা কি, সেইটা একটুখানি প্রথমে বলে নিই। যে বেসিক্যালি আইগেন ভ্যালু ইকুয়েশন এটাকে বলি, তার আন্ডারে তোমার সব পড়ে যাবে। তো আইগেন ভ্যালু ইকুয়েশন জিনিসটা কি? আচ্ছা, যখন তুমি অপারেটর নিয়ে কথাবার্তা বলেছিলে আগের পস্টুলেটে, সেখানে কি ছিল না, কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর সেটা একটা ফাংশনের উপরে কাজ করছে, কাজ করে অন্য একটা ফাংশন দিচ্ছে। মানে অপারেটর তো তাই, অপারেটর হচ্ছে একটা ফাংশনের উপরে কাজ করে করে অন্য একটা ফাংশন দেয়। আচ্ছা, অন্য যে ফাংশনটাকে দিচ্ছে সেইটা ইন জেনারেল তুমি ডিফারেন্ট ফাংশনস এরকমভাবে লিখেছিলে, মানে এ হয়তো এফ এর উপর কাজ করে তোমার জি দিচ্ছে। কিন্তু এরকম সিচুয়েশন হয় যেখানে তুমি দেখবে যে কোনো একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে এফেক্টিভলি সেই ফাংশনটা কি ফেরত দেয়, একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই তোমার থাকতে পারে। মানে ধরো এরকম সিচুয়েশন, ধরো এ একটা অপারেটর, সেটা একটা ফাংশন সাই এর উপরে কাজ করলো, কাজ করে যে সাইটাকে ফেরত দিল উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই লেসে আলফা। তাহলে এই যে ইকুয়েশনটা, এইটা হচ্ছে দিস ইজ অ্যান আইগেন ভ্যালু ইকুয়েশন। আইগেন ভ্যালু ইকুয়েশন এখানে কি হয়েছে, অ্যান অপারেটর এ acts on a function psi and gives the same function with a constant multiplier. An operator A acts on a function psi and gives the same function with a constant multiplier। হ্যাঁ, তাহলে এইটা যদি হয় সেটা একটা হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন। তাহলে এই যে আইগেন ভ্যালু ইকুয়েশনে আমি জাস্ট বলবো এরকম ভাবে যে psi is the eigenfunctions of A, psi is the eigenfunctions of A with the আইগেন ভ্যালু আলফা। মানে এটাকে মুখে পড়বো এইরকম ভাবে যে সাইটা হচ্ছে আইগেন ফাংশন হিসেবে উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। ঠিক আছে, তাহলে তার মানে মানে একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে সেই ফাংশনটাকে ফেরত দিচ্ছে উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। তো এই ধরনের সিচুয়েশন হলে সেটা হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন। সেখানে আইগেন ফাংশনসটা কি, আইগেন অপারেটরটা কি, আর আইগেন ভ্যালুটা কি তুমি বুঝে গেলে। সাইটা হচ্ছে আইগেন ফাংশন, এটা হচ্ছে আইগেন অপারেটর, আরটা হচ্ছে তোমার আইগেন ভ্যালু। এটা আর একটা এক্সাম্পল দেখো, ধরো তুমি ধরো এ অপারেটরটা ধরো ডি ডিএক্স অপারেটর, আর সাই যে ফাংশনটা ধরে নাও ই টু দি পাওয়ার আলফা। আচ্ছা, এবারে এ অপারেটরটা যখন তোমার সাই এর উপরে কাজ করছে বেসিক্যালি মানে কি না, ডি ডিএক্সটা ই টু দি পাওয়ার আলফা এক্স এর উপরে কাজ করছে, কাজ করলে কি দিচ্ছে, আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স দিচ্ছে, তার মানে আলফা ইন্টু সাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে কি কনক্লুড করতে পারবে
e to the power alpha x, sorry, e to the power alpha x is an eigenfunction. Alpha x is an eigenfunction of d dx operator. আচ্ছা, এবার দেখো, ধরো তুমি অপারেটরটা এই নিলে, অপারেটর ধরো ডি ডিএক্স নিলে, তো ফাংশনটা ধরো তুমি নিলে লেসে সাইন কে এক্স, এরকম একটা ফাংশন, ঠিক আছে? এটা তাহলে এবারে খেয়াল করো, এখানে যখন এ অপারেটরটা এখন সাইনের উপরে কাজ করবে, সেটা মানে হচ্ছে ডি ডিএক্সটা সাইন কে এক্স এর উপরে কাজ করলো, তাহলে কি দেবে? এটা কে সাইনের ডেরিভেটিভ করলে হচ্ছে কস কে এক্স হচ্ছে, তার মানে এটাকে তুমি কোনো রকম ভাবেই একটা কনস্ট্যান্ট টাইম সাই এরকম ভাবে লিখতে পারছো না। তার মানে এটা বোঝা যাচ্ছে যে সাইন কে এক্স is not an eigenfunctions of d dx অপারেটর। আবার দেখো, তুমি হয়তো যদি অপারেটরটাকে তুমি লেসে ডি টু ডিএক্স স্কোয়ার নিলে, ওয়েভ ফাংশনটা সাইন কে এক্স নিলে, তাহলে এবার যখন এ অপারেটরটা সাইয়ের উপরে কাজ করছে, অর্থাৎ ডি টু ডিএক্স স্কোয়ার এটাকে সাইন কে এক্স এর উপরে কাজ করছে, কি হবে? প্রথমে দেখো, তোমার সাইনটা কস হবে, কসটা আবার মাইনাস সাইন হয়ে যাবে, আর কে দুবার আসবে, তোমার মাইনাস কে স্কোয়ার সাইন কে এক্স হলো, অর্থাৎ এটা দেখো পরিষ্কার মাইনাস কে স্কোয়ার ইন্টু সাই হয়ে গেল। তার মানে এখানে পরিষ্কার বোঝা গেল যে সাইন কে এক্স ইজ অ্যান eigenfunctions of d2 dx স্কোয়ার অপারেটর। আচ্ছা, এখানে হচ্ছে তোমার উইথ দ্য আইগেন ভ্যালু আলফা, আর এখানে হচ্ছে উইথ দ্য আইগেন ভ্যালু মাইনাস কে স্কোয়ার। আচ্ছা, আমি এই এক্সাম্পলগুলোতে একটা জিনিস যেটা বোঝাতে চাইছি, সেটা হচ্ছে দেখো যে যে কোনো ফাংশন, যে কোনো অপারেটরের আইগেন ফাংশন কিন্তু হবে না। তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স, সে ডিডিএক্স অপারেটর আইগেন ফাংশন হলো, আবার অপারেটরটা ফিক্স রাখলাম, ডিডিএক্স রাখলাম, ফাংশনটাকে পাল্টে দিলাম, সাইন কে এক্স কিন্তু ডিডিএক্স এর আইগেন ফাংশন হলো না, আবার সাইন কে এক্স কিন্তু ডি টু বাই ডিএক্স স্কোয়ার আইগেন ফাংশন হয়ে যাচ্ছে। মানে যখন তুমি লিনিয়ার অপারেটর ডিফাইন করেছিলে, তখন দুটো ফাংশন আরবিট্রারি ফাংশন ছিল, এখানে কিন্তু আরবিট্রারি ফাংশন নিলে হবে না, একটা পার্টিকুলার অপারেটর আছে, তার জন্য কিছু স্পেসিফিক ফাংশনস আছে, যে ফাংশনগুলো ওই অপারেটর আইগেন ফাংশন হবে। মানে যে কোনো ফাংশন যে কোনো অপারেটরের কিন্তু আইগেন ফাংশন নয়, এটা মাথায় রাখবে। মানে জাস্ট তুমি যখন মানে আইগেন ভ্যালু ইকুয়েশনটা ওভাবে করার জন্য তুমি যে কোনো একটা অপারেটর নিলে, যে কোনো একটা ফাংশন নিলে, আর তুমি ভাববে যে সবসময় আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হয়ে যাচ্ছে, এরকম কিন্তু সিচুয়েশনটা নয়। ঠিক আছে, এটাকে মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা, এবারে অ্যাকচুয়াল সিচুয়েশনটা তুমি এসো। ধরো তোমার এই যে মানে আমি একের পর এক বলছি, ধরো মানে এগুলো পরে তুমি শিখবে। ধরো ফ্রি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন। ফ্রি পার্টিকেল ওয়ান ডাইমেনশন মানে হচ্ছে একটা পার্টিকেল যে এক্স ডিরেকশন বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যেদিকে খুশি যেতে পারে, এরকম সিচুয়েশন ফ্রি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন। তার মানে এই যে সিস্টেমটায়, তার জন্য পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে তোমার জিরো, হোয়েন এক্সটা হচ্ছে তোমার ইকুয়াল টুটা লেখার দরকার নেই, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এক্সটা হচ্ছে যেখানে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। হ্যাঁ, মানে এক্সট্রা তুমি বাঁ দিক থেকে ডান থেকে যেখানে কিছু নাও না কেন, পোটেনশিয়াল এনার্জিটা জিরো। তাহলে এটা হচ্ছে ফ্রি পার্টিকেল প্রবলেম। আচ্ছা, এর ক্ষেত্রে যেটা ওয়েভ ফাংশন বলে, হ্যাঁ,
ওয়েভ ফাংশনটা এরকম দেখতে, সাই এটা কে এর উপর নির্ভর করে, সাই কে এক্স এটা একটা কনস্ট্যান্ট, নর্মালাইজেশন কনস্ট্যান্ট থাকছে কিন্তু ই টু দি পাওয়ার আই কে এক্স, এইটা হচ্ছে তোমার ওয়েভ ফাংশনের ফর্মটা। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি এক কাজ করো, ধরো তোমার হ্যামিল্টনিয়ান অপারেটর এই পার্টিকুলার কেসে এটা কত না মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার, এখানে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, হ্যাঁ সেখানে এটাই লিখলে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডি হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। আচ্ছা এবারে দেখো তুমি যদি এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা এই সাই কে এক্স এর উপরে কাজ করো কি হয় দেখো তো, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু ডি এক্স স্কোয়ার, আর ফাংশনটার ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি, এইটা ইন্টু এন ই টু দি পাওয়ার আই কে এইটা করছে, হচ্ছে কি মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম। আচ্ছা যখন কাজটা করবে ই টু দি পাওয়ার আই কে এসছি, ই টু দি পাওয়ার আই কে এসছি থাকবে কিন্তু আই কেটা দুবার চলে আসবে, তাহলে আই কে দুবার চলে আসবে, তারপর যেটা আছে ই টু দি পাওয়ার আই কে এক্সি থাকবে। আচ্ছা আই স্কোয়ার মানে হচ্ছে -1, তো -1 মিলে +1 হয়ে গেল, তাহলে কে স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ইন্টু সাই কে এক্স হলো। তবে এখান থেকে পরিষ্কার বুঝতে পারলে যে এই যে ফাংশনটা সাই কে এক্স ইজ অ্যান eigenfunctions of h with the eigenvalue k square h cos square by twice m। আচ্ছা হ্যামিল্টনিয়ান অপারেটর তো টোটাল এনার্জি অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর কি এনার্জির করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে তো হ্যামিল্টনিয়ান অপারেটর বলে, তাহলে ক্লাসিক্যাল অবজারভেবল যখন টোটাল এনার্জি তখন তার কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। এটা ইম্পর্টেন্ট যে টোটাল এনার্জি ফর দিস সিস্টেম, টোটাল এনার্জি ইটা সেটা কে এর উপর ডিপেন্ড করছে, সেটা কত, সেটা অ্যাকচুয়ালি কে স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এমই হয় এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে। তাহলে দেখো জাস্ট এনার্জি একটা ক্লাসিক্যাল অবজারভেবল, সেই এনার্জির কোন ভ্যালুটা এখানে বেরোলো না বেসিক্যালি এনার্জি যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যেটা হ্যামিল্টনিয়ান অপারেটর তার আইগেন ভ্যালু হিসেবে সেটা বেরোলো। মানে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে কিন্তু ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন, তখন হ্যামিল্টনিয়ান অপারেটরটা যে ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং অপারেটর যেটা এনার্জি অপারেটর, এনার্জির করসপন্ডিং অপারেটর, সেই এনার্জিটা তুমি জাস্ট এই আইগেন ভ্যালু হিসেবে পেয়ে যেতে পারো। আবার ধরো তুমি যদি মোমেন্টামটাকে দেখো, মোমেন্টাম অপারেটর ওয়ান ডাইমেনশনাল পিএক্স অপারেটরটা হয় কত না মাইনাস আই এইচ কস ডিডিএক্স, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোমেন্টাম অপারেটরটা। এই মোমেন্টাম অপারেটরটা ধরো তোমার সাই কে এক্স উপরে কাজ করে, তাহলে কি হবে না মাইনাস আই এইচ কস ডিডিএক্স এইটা, তার সাথে এন ই টু দি পাওয়ার আই কে এক্স এটা হলো মাইনাস আই এইচ কস। এবার যখন কাজটাকে করছে দেখো এখানে একটা আই কে জাস্ট হলো ইন্টু এন ই টু দি পাওয়ার আই কে, এটা হচ্ছে কে এইচ কস হচ্ছে, আর তার সঙ্গে দেখো সাই কে এক্স, মানে যখন তুমি ফার্স্ট ডেরিভেটিভ করবে এন তো ঠিক আছে কনস্ট্যান্ট রয়ে গেল, ই টু দি পাওয়ার আই কে এক্স হলো, এবারে এই পার্টটা ডেরিভেটিভ একটা আই কে চলে আসবে, আই আর আই মিলে হচ্ছে আই স্কোয়ার মানে -1, তাহলে কে স্কোয়ার সাই কে এক্স হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে দেখো যে এই যে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটা ইজ অ্যান আইগেন ফাংশন অফ px operator with the eigenvalue k h cos। তাহলে এবং এখান থেকে যেটা হচ্ছে মোমেন্টাম অফ দিস সিস্টেম, পার্টিকুলার ক্ষেত্রে মোমেন্টামটা হচ্ছে কিন্তু তোমার সত্যি সত্যি হচ্ছে এটা কে এইচ কস, মানে মোমেন্টাম অফ দিস সিস্টেম হচ্ছে মোমেন্টাম অ্যাট দ্যাট স্টেট আর কি,
momentum associated to this state is kh cos। তা দেখো তুমি কি হলো না ওয়েভ ফাংশনটা মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন হলো, এর আইগেন ভ্যালু হিসেবে তুমি কি পেয়ে গেলে না আইগেন ভ্যালু হিসেবে দেখো তুমি মোমেন্টামটাকে পেয়ে গেলে। কিন্তু একটা জিনিস একটু বলে নিই, ধরো পজিশন অপারেটরকে তুমি কনসিডার করো, এই পার্টিকুলার কেসে পজিশন অপারেটর ওয়ান ডাইমেনশনে, সেটা এক্স অপারেটর এটা। আর এক্স অপারেটরটা যখন তোমার সাই কে এক্স এর উপরে কাজ করে, এক্স অপারেটর মানে এক্স ইটসেলফ, তো এক্স ইন্টু এন ই টু দি পাওয়ার আই কে এক্স। আর এক্সটা কিন্তু কনস্ট্যান্ট নয়, তাহলে তুমি এটাকে কিন্তু কনস্ট্যান্ট টাইমস সাই কে এক্স এই হিসেবে লিখতে পারছো না। তার মানে ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে এখানে একটা এখানে মাথায় রাখো, সাই কে এক্স ইজ নট অ্যান eigenfunction of position operator, hence position associated to this state cannot be obtained as an eigenvalue of position operator। তাহলে দেখো তোমার ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনের আইগেন ফাংশন বলে তুমি টোটাল এনার্জিটাকে অ্যাজ অ্যান আইগেন ভ্যালু পেয়ে গেলে, সেটা মোমেন্টামের আইগেন ফাংশন বলে টোটাল মোমেন্টামটাকে অ্যাজ অ্যান আইগেন ভ্যালু পেয়ে গেলে, কিন্তু পজিশন আইগেন ফাংশন নয় বলে পজিশনটাকে অ্যাজ অ্যান আইগেন ভ্যালু তুমি পেলে না। তাই যদি না পাও তাহলে তুমি কি করবে ইন দ্য সেন্স যে তুমি যদি ওই স্টেটের পজিশনটাকে জানতে চাও তো তুমি কি করবে, তার উপায় একটা বের করার আমাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে এটা। আচ্ছা ঠিক একই রকমের ধরো আরো এক্সাম্পল আছে। ধরো নেক্সট আমি যেটা করছি যে ধরো পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, ধরো পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। আচ্ছা পার্টিকেল ইন এ বক্স প্রবলেমটা হচ্ছে তোমার এরকম যে এ ফ্রি পার্টিকেল of mass m confined in a 1D box of length L. A free particle of mass m confined in a 1D box of length L. এই পার্টিকুলার কেসে যেটা হবে যে তোমার পোটেনশিয়াল এনার্জিটা এটা হবে 0 যখন এক্সটা তোমার 0 থেকে L এর মধ্যে হবে, আর বাইরে পার্টিকেলটা যেতে পারে মানে ইনফিনিটি হবে আদারওয়াইজ। তাহলে আগেরটা পোটেনশিয়াল এনার্জিটা ছিল 0 থ্রু আউট, এখন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে। আর পার্টিকেল ইন বক্স প্রবলেমের ক্ষেত্রে ফ্রি পার্টিকেল অফ মাস এম কনফাইন ইন 1D বক্স অফ লেন্থ এল, অর্থাৎ 0 থেকে এল এর মধ্যে পোটেনশিয়াল এনার্জিটা 0 আর বাইরে পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি, এরকম মানে সিচুয়েশনটা এরকম আর কি। জাস্ট এটা যদি এক্স ডিরেকশন হয় তাহলে ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা 0 আর বাইরে পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি, ইনফিনিটি। এটা হচ্ছে তোমার x ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে তোমার x ইকুয়াল টু l। আচ্ছা এবারে দেখো এর ক্ষেত্রে তোমার একবারে নর্মালাইজড ওয়েভ ফাংশনটাকে লিখে দিচ্ছি। ওয়েভ ফাংশন হচ্ছে sin x ইকুয়াল টু রুট ওভার 2/l sin n pi বাই l ইন্টু x। আচ্ছা এবারে তুমি ধরো হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি হচ্ছে এখানে, এটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম d2 বাই dx স্কোয়ার এইটা। আচ্ছা পার্টিকেলটা তো আউটসাইড দ্য বক্স থাকতে পারবে না,
সেখানে আমি সবটাই ইনসাইড দ্য বক্স জাস্ট ভাবছি নর্মালি। এটা হচ্ছে ইনসাইড দ্য বক্স, এটা পুরোটাই হচ্ছে ইনসাইড দ্য বক্স, কারণ আউটসাইড দ্য বক্স পার্টিকেলটা থাকতে পারে না। মানে এমনিতে লিখলে কি হতো, এইটা প্লাস পোটেনশিয়াল এনার্জি লিখতে হতো, মানে ইনসাইড দ্য বক্স পোটেনশিয়াল এনার্জি যদি জিরো, তাহলে ইনসাইড দ্য বক্স হ্যামিল্টনিয়ানটা হচ্ছে মাইনাস এইচ কস স্কয়ার বাই টুয়াইস এম ডিটি বাই ডিএক্স স্কয়ার। আর এবারে এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা ধরো তুমি সাইন এক্স এর উপরে কাজ করাবে, তাহলে কি হচ্ছে এটা মাইনাস এইচ কস স্কয়ার বাই টুয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কয়ার রুট ওভার অফ 2 বাই এল সাইন এন পাই বাই এল ইন্টু এক্স। আচ্ছা, এটা তুমি কাজ করাতে পারো। কাজ কর, আমি একবারে করে দিচ্ছি আর কি, তুমি আচ্ছা ঠিক আছে, আচ্ছা একবারই করে দিচ্ছি। এটা হবে তোমার তোমার এন স্কোয়ার, মানে আমি এইচটা যদি এইচ কস স্কোয়ার বাই, মানে এইচ কসটা এইচ ওভার 2 পাই বসিয়ে দিই, এটা হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার ইন্টু সাই এন এক্স। এটা হয়ে যাবে, তুমি এটা করবে। এখানটা আমি একটু ছোট্ট একটা হোমওয়ার্ক দিলাম, এটা করবে। দুবার ডেরিভেটিভ করা, মানে খুব আমি একবার বলে দিচ্ছি, দেখো দেখো সাইনটা কস হবে, কসটা মাইনাস সাইন হবে, তাহলে এই মাইনাস কেটে গেল, আর এন পাই বাই এলটা তোমার দুবার চলে আসবে, অর্থাৎ এন পাই বাই এলটা স্কোয়ার হয়ে যাবে। তার মানে ওয়েভ ফাংশন যেমন রইলো এখানে কেস এইচ কস স্কোয়ার বাই টুয়াইস এম ছিল, আর তার সাথে গুণ হয়ে যাবে এন স্কোয়ার পাই স্কোয়ার বাই এল স্কোয়ার। এবার তোমার এইচ কসটা এইচ ওভার 2 পাই তুমি বসাও, তাহলে আলটিমেটলি এটা বেরোবে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার সাইন এন এক্স। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, এক্ষেত্রে ওয়েভ ফাংশনটা সাইন এন এক্স is an eigenfunctions of Hamiltonian operator H with the eigenvalue n square h square by 8m l square, আর এটাই হচ্ছে this is the energy of the system, energy of this state, এটাই হচ্ছে তোমার এনার্জি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা এবং যেটা ব্যাপার দেখবে, তুমি যদি উল্টো দিকে মোমেন্টাম অপারেটরটা যদি সাইন এক্স এর উপরে কাজ করো, তাহলে এটা কোনো রকম ভাবেই হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইম সাইন এক্স হিসেবে লিখতে পারবে না, বা পজিশন অপারেটরকে যদি সাইন এক্স এর উপরে কাজ করাও, কোনো রকম ভাবেই এটা একটা কনস্ট্যান্ট টাইম সাইন এক্স হিসেবে তুমি লিখতে পারছো না। তার মানে মানে এই পার্টিকুলার কেসে পজিশন অ্যান্ড momentum cannot be obtained at their respective eigenvalues. Respective eigenvalue, আমি আইগেন ভ্যালু হিসেবে কিন্তু পজিশন বা মোমেন্টামটাকে পেতে পারবো না, তাহলে তারও আমাকে অ্যাকচুয়ালি যদি আমি পেতে চাই, ধরো তার ওয়ে আউটটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমি দু একটা এক্সাম্পল দিয়ে তোমাকে দেখালাম যে যখন আইগেন ভ্যালু ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ওবের হচ্ছে, আইগেন ভ্যালু হিসেবেই কিন্তু তুমি অ্যাকচুয়ালি তোমার ক্লাসিক্যাল অবজারভেবলগুলোকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মানে ধরো একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ধরো টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন, যেটা খুব ইম্পর্টেন্ট। টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন, এটা কেমন দেখতে, আমরা এইরকম ভাবে লিখি তো, এইচ আই ইকুয়াল টু ইস আই, মানে পরিষ্কার এইটা দিস ক্যান আইগেন ভ্যালু ইকুয়েশন। এটা আইগেন ভ্যালু ইকুয়েশন, এবং এখান থেকে পরিষ্কার দেখো যে এইটাকে সলভ করলে তো ওয়েভ ফাংশন পেতে হয়, এটাকে সলভ যদি তবে ওয়েভ ফাংশন পাবে, মানে যেটা হচ্ছে এটাকে ওয়েভ ফাংশন বলছো, ওয়েভ ফাংশন must be an eigenfunction of h with the eigenvalue e, এটা বাই ডেফিনেশন একদম, মানে যেহেতু স্ক্রোডিঞ্জার ইকুয়েশন আইগেন ভ্যালু ইকুয়েশন, তার ওয়েভ ফাংশনটা তারা অবশ্যই হ্যামিল্টনের আইগেন ফাংশন হবে উইথ দ্য আইগেন ভ্যালু ই।
কিন্তু ওয়েভ ফাংশনটা অন্য অপারেটর আইগেন ফাংশন হবে এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, যেটা আমি দেখতে পেলাম। তার যে দুটো এক্সাম্পল আমি বলেছি, এই দুটো এক্সাম্পলে তুমি দেখতে পাচ্ছ যে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনের আইগেন ফাংশন, পার্টিকেলের বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনের আইগেন ফাংশন, কিন্তু অন্য অপারেটর আইগেন ফাংশন হবে কি হবে না এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। যেমন ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ফরচুনেটলি ফাংশনটা মোমেন্টাম একটা আইগেন ফাংশন হয়ে গেছে, পজিশনে হয়নি। পার্টিকুলার বক্সের ক্ষেত্রে সেটা পজিশন মোমেন্টাম কারোরই আইগেন ফাংশন হবে না, এটাকে মাথায় রাখতে। আরো ধরো কতগুলো জিনিস তোমায় বলছি। ধরো তুমি দেখবে যে একটা স্ফেরিক্যাল হারমোনিক্স বলে কিছু জিনিস তুমি শিখবে। স্ফেরিক্যাল হারমোনিক্স, রিজিড রোটার বা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম এগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট স্ফেরিক্যাল হারমোনিক্স। সেটাকে জাস্ট এরকম ওয়াই ওটা থিটা ফাই এর উপর ডিপেন্ড করে, আর দুটো কোয়ান্টাম নাম্বার ডিপেন্ডেন্স এখানে আছে, একটা হচ্ছে এল আর একটা তোমার এম এল। ধরো হ্যাঁ, দুটো কোয়ান্টাম নাম্বার ডিফারেন্স, এটা হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স। আর এই যে স্ফেরিক্যাল হারমোনিক্স গুলো তারা সাইমালটেনিয়াস eigenfunctions of both L square operator and LZ operator। তুমি ধরো এখানে তো y এর ফুল ফর্মটা লেখা হচ্ছে না, কিন্তু যদি তুমি জানতে তাহলে দেখবে এল স্কোয়ারটা এই স্ফেরিক্যাল হারমোনিক্স উপরে কাজ করে এটা দেয় এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার ইন্টু ওয়াই এল এম এল থিটা ফাইটা দেয়, মানে এল স্কোয়ার অপারেটরটা এই ফাংশনের উপরে কাজ করে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার দিল। অর্থাৎ এখান থেকে তুমি যেটা পাবে সেটা হচ্ছে কি তোমার এল স্কোয়ারের যে ভ্যালুটা সেটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান, এইখান থেকে ম্যাগনিটিউড অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা বেরোবে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস, এটা এটা পাবে। আর কি পাবে, আর হচ্ছে এল জেড অপারেটরটা যদি তোমার এর উপরে কাজ করে তা সেটা দেয় হচ্ছে এম এল এইচ ক্রস ইন্টু ওয়াই এল এম এল থিটা ফাই। তার মানে এখানে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল জেড সেটা কত হচ্ছে না এম ইন্টু এইচ ক্রস। তাহলে এটা হচ্ছে স্কোয়ার অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্কোয়ার অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, আইটা হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো ধরো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যে ওয়েভ ফাংশনটা বা রিজিড রোটারের ক্ষেত্রে যে ওয়েভ ফাংশনটা, হ্যাঁ সেগুলো সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ এল স্কোয়ার এবং এল জেড হয়। হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে তোমাকে স্ফেরিক্যাল হারমোনিক্স পার্টটা মানে ওয়েভ ফাংশনের যেটা অ্যাঙ্গুলার পার্ট, যেটা বেসিক্যালি স্ফেরিক্যাল হারমোনিক্স, সেটাকে তোমায় বলে দেয়। তো সেখান থেকে তুমি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারটা বা জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে কিন্তু জাস্ট করেসপন্ডিং ওই এল স্কোয়ার এবং এল জেডের আইগেন ভ্যালু হিসেবেই কিন্তু পেয়ে যাবে। ধরো তুমি একটা এ নিলে, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর নিচ্ছ, তার ক্ষেত্রে যে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা সাই জিরোটা হচ্ছে এরকম দেখতে হয় আলফা বাই পাই ও টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু, যেখানে আলফাটা হচ্ছে রুট ওভার অফ কে মিউ বাই এইচ প্লাস বা মিউ ওমেগা বাই এইচ প্লাস, মিউতে রিডিউস মাস কে ফোর্সটা ইত্যাদি তোমার জানা আছে। আচ্ছা এবারে হ্যামিল্টনিয়ান অপারেটর যেটা মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ d2 by dx স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার। এটা তাহলে তোমাকে যেটা করতে দিচ্ছি সো দ্যাট psi 0 x is an eigenfunctions of Hamiltonian operator, what is the eigenvalue? So that psi 0 x is an eigenfunctions of h, what is the eigenvalue? এটা তোকে বাড়িতে করতে দিলাম, কি করবে
হ্যামিল্টনিয়ান অপারেটর এই ফাংশনের উপরে কাজ করাবে, কাজ করিয়ে দেখবে সব কেটে কেটে যাবে, কোটে কি সেই ফাংশনটা ফেরত পাবে, ফেরত পেয়ে তার আগে যে এটা থাকবে মানে কনস্ট্যান্টটা থাকবে হাফ এইচ কস ওমেগা বেরোয় আর কি, তাহলে হাফ এইচ কস ওমেগা এইচ যে গ্রাউন্ড স্টেটের জন্য করসপন্ডিং এনার্জি। ঠিক আছে, দেখো তাহলে এই যে মানে তোমার পস্টুলেট থ্রিতে যেটা বলা হলো সেই পস্টুলেট থ্রি এর যে স্টেটমেন্টটা তোমার কাছে পরিষ্কার হলো কিনা দেখো, ইন এ পার্টিকুলার কোয়ান্টাম স্টেট psi the only values of a classical observable A that come out as a result of measurement are the eigenvalues of the quantum mechanical operator A। মানে তুমি দেখতে পাচ্ছ যখন আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হচ্ছে তখন আইগেন ভ্যালু হিসেবেই কিন্তু ক্লাসিক্যাল অবজারভেবল গুলোকে তুমি পাচ্ছ। এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা বলে দেওয়া আছে, হ্যামিল্টনিয়ান অপারেটরকে বলে দিচ্ছি। তুমি যদি হ্যামিল্টনিয়ান অপারেটরটা গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনের উপরে কাজ করাও, এই গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা ফেরত পাবে উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই, এবং কনস্ট্যান্ট মাল্টিপ্লাইটাই কিন্তু তোমার এনার্জি হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? বুঝে কি গো? কোন একটা ক্ষেত্রে মানে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হচ্ছে না, তাই তো? হ্যাঁ, মানে হচ্ছে না মানে তার মানে বোঝা গেল যে এইখানে গল্প শেষ হবে না, মানে পস্টুলেট থ্রিতেই কোয়ান্টাম মেকানিক্স শেষ হয়ে যাবে না। হ্যাঁ, তাহলে মানে নিশ্চয়ই আরো অনেক রেসিপি তোমাকে বলতে হবে, যে রেসিপি দিয়ে হচ্ছে তুমি ওই তুমি ইয়ে মানে যখন আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হবে না, অথচ তুমি ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পেতে চাও, তখন পস্টুলেট থ্রি দিয়ে হবে না, তখন অন্য পস্টুলেটে যেতে হবে, সেটাই হচ্ছে পস্টুলেট ফোর। ঠিক আছে, এই যে ওয়ে আউটটা কি, ওয়ে আউটটাই হচ্ছে পস্টুলেট ফোর, সেই পস্টুলেট ফোরে আমি আসবো এবারে। হুম, মানে তুমি ধরো তোমার এরপরে তুমি তো লেখাপড়া টেখাপড়া করে হয়তো বিদেশ ফিদেশে যাবে, তোমার তো রান্না বান্না কিছু করনি, এখানে হোস্টেলে থেকেছো, সব এরা রান্না করে দিচ্ছে বা তোমার বাড়িতে মায়ের রান্না করে দিচ্ছে। বিদেশে যেহেতু নিজেকেই সব রান্না বান্না করে খেতে হয়, তোমার মা তোমাকে ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ এগুলো করা শিখিয়েছে। হ্যাঁ, যে কিছুই নয় ওই মোটামুটিভাবে, হ্যাঁ এক কাজ করবি ওই ভাতে ভাত করে খেয়ে নিবি, হ্যাঁ শিখিয়ে দিয়েছে যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ এসব তোমার খেতে। এবারে কিছুই না, তোমার বিদেশে তোমার বান্ধবী তার হঠাৎ একদিন খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে। হ্যাঁ, এবারে যে স্টাইলে তুমি একটা প্রেসার কুকারের মধ্যে ভাত মানে চাল আলু আর হচ্ছে তোমার ডিম দিয়ে সেদ্ধ করে খেতে অভ্যস্ত, এবারে তোমার যেমন ডিম সেদ্ধ করার পরে ডিম তার মতোই থাকে, বা আলু সেদ্ধ করার পর আলু তার মতো করেই থাকে, সেখান থেকে বেছে তুমি জাস্ট ব্যবহার করতে পারো। এবার কেউ যদি খিচুড়ি খেতে চায়, তাহলে ডিমের মতো বা আলুর মতো কি খিচুড়ি কিছু আছে? নাই তো। তা তোমাকে কি করতে হবে, তার খিচুড়ি রান্না কিন্তু অন্য রকমের তোমার রেসিপি, বা তোমার মা হয়তো তোমাকে আলাদা করে হচ্ছে চিকেন রান্না করা শিখিয়েছে, আলাদা করে ভাত রান্না করা শিখিয়েছে। এবারে তোমার হঠাৎ একদিন ইচ্ছা করে বিরিয়ানি করে খাবে, অবভিয়াসলি মা যেটা শিখিয়েছে সে শেখাটা কমপ্লিট নয়, তোমার প্রয়োজন পড়েছে, তারপর বিরিয়ানি রান্না অন্য রাস্তা তোমার শিখতে হবে, খিচুড়ি রান্না তার অন্যভাবে তোমাকে শিখতে হবে, সেটা শেখাবো। তার মানে ডাল রান্নাটা ভুল শিখিয়েছে সেরকম নয়, বা ডিম সেদ্ধটা ভুল শিখিয়েছে সেটা না, কিন্তু ওটা দিয়ে তোমার যতটুকু চলে ভালো, যতটুকু চলবে না তখন তোমাকে একটা অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করতে হবে। সেটাই হচ্ছে আমার পরের পস্তুরে। হুম, বুঝতে পেরেছো? ঠিক আছে তো? কি রে আর আওয়াজ নেই কেন খোকা? আমি তো তোকে দেখতে পাচ্ছি না, একটা মুখে আওয়াজটা দিবি তো। হ্যাঁ, সেটা বলতে এত সময় লাগছে কেন? হুম, হ্যাঁ, দেখো এবারে তোমার এই পস্টুলেট ফোরে যাওয়ার আগে দুটো ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেটা এখানে দেখে নিতে হবে। বলছে এইরকম যে if psi1 and psi2 are to degenerate eigenfunctions of a
linear operator A with the eigenvalue alpha then their arbitrary linear combination psi যেটা C1 psi 1 plus C2 psi 2 is also an eigenfunctions of A with the same eigenvalue alpha. If psi 1 and psi 2 are two degenerate eigenfunctions of a linear operator A with the eigenvalue alpha, then the linear combination psi যেটা C1 psi 1 plus C2 psi 2 is also an eigenfunction of A with the same eigenvalue alpha. ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে এইটা হচ্ছে তাহলে কি বলে দেওয়া আছে psi 1টা এর আইগেনফাংশন উইথ দ্য আইগেনভ্যালু আলফা আবার psi 2টা এর আইগেনফাংশন উইথ দ্য আইগেনভ্যালু আলফা তার মানে a psi 1 ইকুয়াল টু আলফা psi 1 a psi 2 ইকুয়াল টু আলফা psi 2 এটা ঠিক আছে আচ্ছা এবারে আমি বললাম যে লেট সাইটা হচ্ছে তোমার C1 psi 1 প্লাস C2 psi টাকে আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন নিয়েছি যেখানে C1 and C2 are two arbitrary constants. আরবিট্রারি কনস্ট্যান্ট মানে হচ্ছে আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন নেওয়া হলো মানে যে psi 1 psi 2 তাতে কম্বিনেশন নেওয়া হয়েছে যেখানে psi 1 psi 2 তার স্কোয়ার টয়ার ইত্যাদি নাই না জাস্ট তার কোনো পাওয়ার 1 বলে সেটা লিনিয়ার আর C1 C2 যে কোনো ভ্যালু বলে সেটা আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন আচ্ছা এবারে তুমি এই অপারেটরটা ধরো psi এর উপরে কাজ করালে মানে কি এটা C1 psi 1 প্লাস C2 psi 2 হচ্ছে আচ্ছা এ যদি লিনিয়ার অপারেটর হয় এটা কি লিখতে পারবো মানে লিনিয়ার অপারেটরের ডেফিনেশন তো তুমি আগের দিন শিখেছো তাহলে এ যদি C1 psi 1 হয়েছে দেখো তাহলে লিনিয়ার অপারেটর ডেফিনেশন অনুযায়ী C1 এ psi 1 এটা হবে C2 এ psi 2 এটা তাহলে C1 এটা কত হলো আলফা psi 1 প্লাস C2 এটা কত হলো আলফা psi 2 এই যে আগে দুই ইকুয়েশন ছিল দেখো এই psi 1 সমান আলফা psi 1 এই psi 2 মানে আলফা psi 2 তুমি বসালে আলফাটা এবারে কমন নিয়ে নিবে এই হ্যাং করে যাচ্ছে হ্যালো শুনতে পাচ্ছ আমার কথা আটকে আটকে আসছে হ্যাঁ মানে কিছু একটা অসুবিধা হচ্ছে বুঝলে হ্যালো এখন কি এখনো আছে তো ঠিক আছে তো আচ্ছা এখন ঠিক আছে এটা এটা আলফা ইন্টু সাই হয়ে গেল দেখো আলফা কমন নিয়ে নিলে C1 psi 1 প্লাস C2 psi 2 সেটা আলফা psi 2 হয়ে গেছে তার মানে কি বোঝা গেল যে ক্লিয়ারলি psi যেটা বেসিক্যালি C1 psi 1 প্লাস C2 psi 2 is also an eigenfunction of A with the eigenvalue alpha. নেটের সব ঠিকঠাক আছে কিনা দেখে নিই
দেখো তার থিওরেমটা তোমার প্রুভড হয়ে গেল যে if psi1 and psi2 are two degenerate eigenfunctions of a linear operator A with the eigenvalue alpha, then their arbitrary linear combination psi যেটা c1 psi1 plus c2 psi2 is also an eigenfunction of operator A with the same eigenvalue alpha. এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এর ডিপ ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, মানে এটা ভীষণ কাজে লাগবে আর কি। আচ্ছা আরেকটা এটা ভীষণ কাজে লাগবে, মানে আমি দেখবো যে কোনো জায়গায় এই ধরনের জিনিসপত্র তুমি ব্যবহার করছো, মানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা। আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা থিওরেম, থিওরেম 2, আগেরটা হচ্ছে থিওরেম 1। আচ্ছা থিওরেম 2, থিওরেম 2ও বলতে পারো বা প্রবলেমের মতো করে ওটা আগেরটা থিওরেম বলতে পারো, এটা একটা প্রবলেম হিসেবেও তুমি ভালো, এটা থিওরেম না বলে দাদা একটা প্রবলেম হিসেবে বলাই ভালো, থিওরেম নয়। তাহলে প্রবলেম হচ্ছে এরকম, বলছে যে if psi is an eigenfunction of a linear operator A with the eigenvalue alpha, then show that psi is also an eigenfunction of e to the power a, e power a, e to the power a. তা বললো what is the eigenvalue? What is the eigenvalue? If psi is an eigenfunction of a linear operator A with the eigenvalue alpha, then show that psi is also an eigenfunction of e to the power a. What is the eigenvalue? ঠিক আছে, তাহলে দেখো এই যখন সলভটা তুমি করবে এক্ষেত্রে কি দেওয়া আছে, গিভেন এসআই ইকুয়াল টু আলফা সাই, মানে সাইটা এর আইগেনফাংশন উইথ আইগেনভ্যালু আলফা, অর্থাৎ এসআই ইকুয়াল টু আলফা তোমার বলে দেওয়া আছে। আচ্ছা এবারে তুমি ই টু দি পাওয়ার এ অপারেটরটা সাইয়ের উপরে কাজ করাবে। আচ্ছা ই টু দি পাওয়ার এটা কি না 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, মানে ই টু দি পাওয়ার এর এক্সপানশন সেটা সাইয়ের উপরে কাজ করছে। 1টা কাজ করে সাই পেলে, এ সাই পেলাম প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল এ স্কোয়ার মানে কত এ এ সাই পেলাম প্লাস ডট 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 ডট, এটা সাই হলো, এ সাইটা হচ্ছে আলফা সাই প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল এ আলফা সাই ডট 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 ডট, সাই হলো প্লাস আলফা সাই প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, আলফাটা আগে করে দিতে পারো ইন্টু এ সাই, কারণ যেহেতু একটা লিনিয়ার অপারেটর, মানে দেখো দেখো এখানে না এখানেও একটু বলে নেওয়া ভালো যে এই যে এইখান থেকে যখন এটা তুমি লিখলে এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া ভালো যে অ্যাজ এ ইজ এ লিনিয়ার অপারেটর, সেই জন্য তুমি এ সি1 সাই1 প্লাস সি2 সাইটাকে তুমি এইরকমভাবে লিখতে পারছো। ঠিক একই রকমভাবে এইখানে দেখো এ আলফা সাই ছিল, আলফাটাকে আগে আনতে পারলে কেন না, কারণটা হচ্ছে অ্যাজ এ ইজ এ লিনিয়ার অপারেটর। এটা কত হলো, এটা সাই প্লাস আলফা সাই প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, আবার এ সাই করলে আলফা সাই দেবে আলফা স্কোয়ার সাই ডট 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 ডট, এটা হলো 1 প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইন্টু সাই এটা। তাহলে এবার এইটাই তো ই টু দি পাওয়ার আলফা, এটা তার মানে পরিষ্কার বোঝা গেল কি সাই ইজ অলসো অ্যান eigenfunctions of e to the power a with the eigenvalue e to the power alpha। ঠিক আছে, প্রবলেমটা পরিষ্কার? আচ্ছা
আচ্ছা, এবারে আমরা পস্টুলেট থ্রিতে আরো কিছুক্ষণ সময় থাকতে পারতাম, কিন্তু পস্টুলেট থ্রিটাকে ভালো করে আবার বোঝার জন্য আমি মানে পস্টুলেট থ্রি আরো দু একটা জিনিসপত্র আছে আর কি, হ্যাঁ সেগুলো আমি পরে আসছি। আগে আমরা পস্টুলেট থ্রি এর পরে পস্টুলেট ফোরটা একটুখানি বলে নিই, তারপরে যখন পস্টুলেট ওয়ান টু থ্রি ফোর চারটাকে মিশিয়ে কিছু কথাবার্তা বলবো, তখন আবার পস্টুলেট থ্রি তোমার ফিরে আসবে। ব্যাপারটা দেখো, ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে যদি তোমার আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয়, তাহলে আইগেন ভ্যালু হিসেবেই তুমি ওই করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পেয়ে যাচ্ছ। এবং আমি দেখেছি যে বাই ডেফিনেশন ওয়েভ ফাংশনটা হচ্ছে হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন, কিন্তু ওই ওয়েভ ফাংশন যেটা সেটা অন্যান্য অপারেটরের আইগেন ফাংশন হবে, এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট যে অন্য অপারেটর আইগেন ফাংশন এর কোনো বাধ্যবাধকতা নেই। যেমন আমি দেখলাম ফ্রি পার্টিকেল প্রবলেমটা তোমার পজিশন অপারেটর আইগেন ফাংশন নয়, পার্টিকেলের বক্স প্রবলেমের যে ওয়েভ ফাংশনটা সেটা মোমেন্টাম অ্যাজ ওয়েল এজ পজিশন আইগেন ফাংশন নয়, অ্যান্ড সো অন ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় সেরকম পাক। এবার কথাটা হচ্ছে তাহলে যখন আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হবে না, তখন তুমি ওই ওই ক্লাসিক ওই মানে ওই স্টেটে ক্লাসিক্যাল অবজারভেবল ভ্যালুগুলোকে তুমি বের করবে কি করে, সেটাই হচ্ছে তোমার পস্টুলেট ফোর। এবং এই পস্টুলেট ফোরটা সেটা বেসিক্যালি তোমার মানে আইগেন ভ্যালু না করে অ্যাভারেজ ভ্যালু বা কোথাও কোথাও সেটাকে বলা হয় এক্সপেকটেশন ভ্যালু। মানে অ্যাভারেজ ভ্যালু বা এক্সপেকটেশন ভ্যালু বের করার জন্য তুমি বেসিক্যালি এটাকে ব্যবহার করবে। কি বলা হচ্ছে পস্টুলেট ফোর কি বলছে? পস্টুলেট ফোর যেটা বলছে যে এটা কারেক্টলি অ্যাভারেজ ভ্যালু বলা উচিত। হ্যাঁ, এক্সপেকটেশন ভ্যালু অনেক বই লেখা থাকে, সেটা ভুল লেখা থাকে। অ্যাকচুয়ালি বলা উচিত যে অ্যাভারেজ ভ্যালু। তা অ্যাভারেজ ভ্যালু অফ এ classical observable A in a quantum state psi can be obtained from the equation কি সেটা না, এর অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও ডিভাইডেড বাই ডিটাটা হচ্ছে তোমার ভলিউম এলিমেন্ট, ডিভিও তুমি লিখতে পারতে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটা। এটা ইফ সাইজ নর্মালাইজড দেন কি হবে? আচ্ছা, এখানে এখানে বলে নিই যে হোয়ার এ ক্যাপ ইজ দ্য quantum mechanical operator corresponding to the classical observable A. A cap is the quantum mechanical operator corresponding to the classical observable A. হ্যাঁ, দেখো তাহলে ইফ সাইজ নর্মালাইজ তখন কি হবে? তখন তাকে ডিনোমিনেটরটা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাইজটা সাইজ থিটা তোমার 1 হয়ে যাবে। দেন এর অ্যাভারেজ ভ্যালুটা তুমি কি লিখতে পারবে না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাইজটা এই অপারেটর সাই থিটা এরকম তুমি লিখতে পারবে। তাহলে এই হচ্ছে পস্টুলেট ফোর, যেটা বেসিক্যালি অ্যাভারেজ ভ্যালু কি করে বের করবে সেটা নিয়ে কথাবার্তা বলে। দেখো ব্যাপারটা হচ্ছে যে যদি তোমার আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয়, তাহলে তো আইগেন ভ্যালুই সব দিয়ে দেবে। এবার আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড না হলে তখন তোমার অ্যাভারেজ ভ্যালুটাকে তুমি এই ফর্মুলা দিয়ে বের করতে পারবে। আর এবারে ধরো এরকম যদি সিচুয়েশন হয় যে তুমি ধরো আমি একটা অন্য এক্সাম্পল বলছি, ধরো তোমাকে ডিম সেদ্ধ করা শেখানো হয়েছে,
ডিম সেদ্ধ তুমি কেমন করে করো না, তুমি যখন কুকারের মধ্যে ভাত করো সে ভাতের মধ্যে তুমি গোটা ডিম বা গোটা আলু দিয়ে দিলে, ডিম সেদ্ধ বা আলু সেদ্ধ বেরোয়। আর অন্যান্য রান্না বান্না করলে কি করতে হয়, এই যে খিচুড়ি করা বলো, বিরিয়ানি করা বলো, বা কোনো একটা শুক্তো করা বলো, বা ছ্যাঁচড়া করা বলো, তোমাকে অন্য কড়াতে করতে হয়। ওই ভাতের সাথে একসাথে মিশিয়ে প্রেসার কুকারে 2টো সিটি 3টে সিটি দিয়ে দিলাম তাহলে হয় না। আচ্ছা তুমি আমাকে বলো যে যেমন করে অন্য কড়াইয়ে খুন্তি ব্যবহার করে তোমার তোমার ছ্যাঁচড়া, শুক্তো, বিরিয়ানি বা ইত্যাদি করা যায়, সেখানে কি ডিম সেদ্ধ বা আলু সেদ্ধ করা যাবে না? সাডেনলি যাবে। তা ডিম সেদ্ধ বা আলু সেদ্ধ এগুলো এত সহজ, তুমি প্রেসার কুকারের মধ্যে একবারে রেখেও করে ফেলতে পারো। আবার যেমন করে তরকারি রান্না করে সেই রকম ভাবেও তুমি আলু সেদ্ধ করে ফেলতে পারো অন্য একটা কড়াইয়ে জল টল নিয়ে। এটা তার মানে যেটা মানে করতে চাইছি সেটা হচ্ছে এই যে যদি তোমার আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয়, তখন অ্যাভারেজ ভ্যালু আর আইগেন ভ্যালুর মধ্যে কোনো তফাৎ নেই। অ্যাভারেজ ভ্যালুটা তখনই ইম্পর্টেন্ট হবে যখন তোমার কোনোভাবে আইগেন ভ্যালুটা তুমি বের করতে পারছো না। ধর আমি এরকম বললাম যে লেট সাই is an eigenfunctions of operator A with the eigenvalue alpha। তার মানে কি আছে না, এ সাইটা আলফা সাই এটা তোমার বলে দেওয়া আছে। আচ্ছা নাও অ্যাভারেজ ভ্যালু অফ এ কি হবে, এর অ্যাভারেজ ভ্যালু ফর্মুলা কত, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই দিটা বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই দিটা। এটা আচ্ছা দেখো তাহলে এটা কি হচ্ছে না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টারটা যেমন রইলো, এ সাইটা কি হবে আলফা সাই দিটা বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই দিটা। তাহলে আলফাটা বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই দিটা বাই নিচেও পড়ে রইল ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই দিটা। আচ্ছা এবারে কোন একটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনের জন্য সাই স্টার সাইটা জিরো নয় ইনফিনিটিও নয়, এটা ফাইনাইট হবে তাই না, কোনো অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন এটা ফাইনাইট বলে এই উপর নিচে তুমি কেটে দিতে পারলে, কেটে দিতে আলফা বেরিয়ে গেল। দেখো এর অ্যাভারেজ ভ্যালুটা আলফার সঙ্গে সমান হয়ে গেল। তার মানে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয় তাহলে অ্যাভারেজ ভ্যালুই হচ্ছে আইগেন ভ্যালু। মানে যেটা দাঁড়াচ্ছে যে ইফ আইগেন ভ্যালু ইকুয়েশন is obeyed, then average value and eigenvalues are the and the eigenvalue are the same. Are the same, হ্যাঁ। তাহলে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয় তাহলে অ্যাভারেজ ভ্যালু আর আইগেন ভ্যালুর মধ্যে কোনো তফাৎ নেই, ঠিক আছে এটা। কিন্তু যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড না হয়, ইফ আইগেন ভ্যালু ইকুয়েশন is not obeyed, then we cannot get the classical observable as the eigenvalue, but we can evaluate the average energy. And if eigenvalue equation is not obeyed, then we cannot get the classical observable as the eigenvalue, এটা আমি দেখেছি, but we can evaluate the average energy বলছি, average value, average value
অফ দ্য ক্লাসিক্যাল অবজারভেবল। কেমন করে? ধরো তুমি পার্টিকেল বক্সটাই বলছো, ধরো নর্মালি ওয়েভ ফাংশনটা কি সাইন এক্স ইকুয়াল টু √2/l সাইন nπ/l ইন্টু এক্স। এটা তোমার নর্মালাইজড ওয়েভ ফাংশন। এটা প্রত্যেকটা টার্মে মানে তোমার কাছে পরিষ্কার, এনটা 1 2 3 4 ডট ডট ডট। আচ্ছা এবারে তুমি এক কাজ করো, মানে অ্যাভারেজ মোমেন্টামটা, আচ্ছা এইটা তো আগে অলরেডি বলেছি, ধরো আমি মোমেন্টামের কথাই বলি। ধরো তুমি যে মোমেন্টাম অপারেটরটা সাইন এক্স এর উপরে কাজ করছে, এটা কোনো রকমভাবে একটা কনস্ট্যান্ট টাইম সাইন এক্স হিসেবে লেখা যায়নি, বা পজিশন অপারেটরটা যখন সাইন এক্স এর উপরে কাজ করেছিল এটা কোনো রকমভাবে একটা কনস্ট্যান্ট টাইম সাইন এক্স হিসেবে লেখা যায়নি। তার মানে এখান থেকে আমি বলেছিলাম যে এক্স অ্যান্ড পি এক্স cannot be obtained as eigenvalues. X and Px cannot be obtained as eigenvalues. তাহলে এবারে দেখো তুমি এক কাজ করো, ধরো তুমি এই Px এর অ্যাভারেজ ক্যালকুলেট করো। আচ্ছা কিন্তু নর্মালাইজড ওয়েভ ফাংশন তুমি কি লিখতে পারো? আচ্ছা এমনিতে দেখো, এমনিতে বাই ডেফিনেশন তো এইরকম দেখতে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এই ওয়েভ ফাংশনটা যার অ্যাভারেজ ভ্যালু বের করবে সেই অপারেটরটা ইন্টু সাই ইন্টু ডিটাও ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও। তো এইটা, আচ্ছা এইটাকে তুমি জাস্ট লিখতে পারবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার পিএক্স অপারেটর সাই টিটাও, কেন না অ্যাজ সাই নর্মালাইজ। আচ্ছা আমাদের কেসে এটা কি? আমাদের কেসে দেখ অল স্পেস মানে তুমি জানো তো পার্টিকুলার বক্সটা 0 থেকে l এর মধ্যে থাকে, তাহলে অল স্পেস মানে 0 থেকে l √2/l সাইন nπ/l ইন্টু এক্স, এটাকে সাই হলো। আচ্ছা স্টার নিয়ে কোনো লাভ নেই, কারণ এটা কিন্তু রিয়েল ফাংশন, তার স্টার নিলেও একই থাকবে। আচ্ছা এটা মোমেন্টাম এটা মাইনাস আই এইচ কস ডি ডিএক্স কাজ করছে, আবার হচ্ছে √2/l সাইন nπ/l ইন্টু এক্স, এইটা ইন্টু এটা হবে। আচ্ছা এবার আমি কাজটাকে করবো, দেখো যেটা হচ্ছে কি তুমি দেখতে পাচ্ছ, মানে এটা এমনি এক্ষুনি আমি বলে দিতে পারি, হ্যাঁ কিন্তু ঠিক আছে আমি কষেই তোমায় দেখাচ্ছি পুরো জিনিসটা কি হচ্ছে। তো দেখো যেটা হচ্ছে তোমার, তাহলে পিএক্স এর অ্যাভারেজ যদি তুমি ক্যালকুলেট করো, মাইনাস আই এইচ কসটাকে বাইরে বের করে দাও, 1/lটাকে বাইরে 2/l তুমি বাইরে বের করে দাও, কারণ আমি এখানে এই যে মাইনাস আই এইচ কসটাকে নিয়ে চলে এলাম, √2/l মিলে হচ্ছে 2/l, সেটা তোমার চলে এলো। এটা হলো ইন্টিগ্রাল 0 থেকে l, প্রথমটা হচ্ছে সাইন nπ/l ইন্টু এক্স। আচ্ছা এবারে এখানে কি হচ্ছে ddx অফ এটা আছে, তার ডেরিভেটিভ হচ্ছে, তাহলে কি হবে সেটা nπ/l ইন্টু কস nπ/l ইন্টু এক্স ইন্টু ডিএক্স। এটা তাহলে মাইনাস আই এইচ ক্রস 1/l থাকুক, nπ/l আসুক, এইটা আর পরে রইল 0 থেকে l 2 সাইন nπ/l ইন্টু এক্স ইন্টু কস nπ/l ইন্টু এক্স ইন্টু ডিএক্স, মাইনাস আই এইচ কস 1/l nπ/l আর 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা সাইন 2nπ/l ইন্টু এক্স ডিএক্স ইন্টিগ্রাল 0 থেকে l মাইনাস আই এইচ ক্রস 1/l nπ/l, এটা ইন্টিগ্রেশন করলে কত, সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস কস 2nπ/l ইন্টু এক্স বাই হচ্ছে মাইনাস 2nπ/l, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, মাইনাসটা সরি মাইনাসটা এখানে তো থাকবে না, সরি এইটা মাইনাস কস 2nπ/l ইন্টু এক্স বাই 2nπ/l, এটা হলো
এর লিমিটটা 0 থেকে এল অবধি এটা, তাহলে এই মাইনাসটা বাইরে বের করে দাও, প্লাস হয়ে গেল 1/l হলো, n পাই বাই এল হলো, এটা উপরে চলে গেলে এল ওভার 2n পাই হলো এটা। আর এবারে দেখো এল এর ভ্যালু যদি বসাও তুমি, তাহলে cos 2n পাই মানে হচ্ছে 1, আর 0 বসালে সেটাও 1, তাহলে 1 - 1 0 হয়ে গেল, তাহলে ওভার উত্তরটা তোমার 0 বেরোবে। তার মানে কি হলো, দেখো px এর অ্যাভারেজ ভ্যালুটা তুমি জাস্ট অঙ্ক কষলে একটা 0 বেরিয়ে গেল। এটা খুব এক্সপেক্টেড ছিল, আমি ওই জন্য বললাম এটা না কষেও তুমি বলে দিতে পারো আর কি অনেকগুলো জায়গা থেকে। এক হচ্ছে যে যেহেতু এটা ফ্রি পার্টিকেল, বোথ ডিরেকশনস আর ইকুয়ালি প্রবাবল, মানে কোনো দিকে অ্যাট্রাকশন বা রিপালশন যেহেতু নেই, বোথ ডিরেকশন যদি ইকুয়ালি প্রবাবল হয়, তাহলে এটা হবে যে অ্যাভারেজ ভেলোসিটিটা 0 বেরিয়ে যাবে, সে ম্যাক্সওয়েল ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের মতো, আর অ্যাভারেজ ভেলোসিটি 0 বেরোলে অ্যাভারেজ মোমেন্টামটা তোমার 0 বেরিয়ে যাচ্ছে। এটা তার মানে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তুমি পিএক্স এর অ্যাভারেজ ভ্যালু বের করছো, দেখো তুমি এরকম ভাবে বের করে ফেলতে পারলে এটা 0 বেরোচ্ছে, এটা কোয়াইট এক্সপেক্টেড। তাহলে দেখো, তাহলে আইগেন ভ্যালু তুমি বলতে পারছিলে না কিছু, কিন্তু অ্যাভারেজ ভ্যালুটাকে 0 হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ। আবার ঠিক একই রকম করে ধরো পজিশনের অ্যাভারেজ তুমি বের করতে চাইছো, তাহলে একদম লিখে দিচ্ছি ইন্টিগ্রাল 0 থেকে এল একবার, আচ্ছা দরকার নেই, এখন আমি হয়তো লিখে দিচ্ছি, পরে তুমি যখন আবার দেখবে এটা তখন ভাববে যে কোথা থেকে এলো টেলো। ঠিক আছে, এক্স এর অ্যাভারেজ ঠিক একই রকম করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স অপারেটর সাই ডিটাও আর ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও, এইটা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স অপারেটর সাই ডিটাও হয়ে যাচ্ছে। কেন না, অ্যাজ সাইজ নর্মালাইজ। আচ্ছা, তাহলে এবারে আমাদের কাছে কি হচ্ছে দেখো, এটা ইন্টিগ্রাল 0 থেকে এল রুট ওভার অফ 2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স, এক্স অপারেটর মানে হচ্ছে এক্স ইটসেলফ, রুট ওভার 2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স ইন্টু ডিএক্স। এটা তাহলে দেখো এটা কি হচ্ছে, তুমি জাস্ট 1/lটাকে বাইরে রেখে দাও, ইন্টিগ্রাল 0 থেকে l, একটা এক্স আছে, আর এটা হচ্ছে তোমার 2 সাইন স্কোয়ার n পাই বাই l ইন্টু এক্স আছে, এইটা ইন্টু ডিএক্স। কারণ 1/l ইন্টিগ্রাল 0 থেকে l এক্স 2 সাইন স্কোয়ার থিটা মানে কত, 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, তাই তো? মানে এটা হলো কত, এখানে দেখো আমি যখন এক্স অপারেটর মানে এক্স দিয়ে গুণ হয়ে যাওয়া, তাহলে 1/lটাকে আমি বাইরে বের করে দিলাম, এক্স আছে, এখানে তোমার 2টা আছে, √2 আর √2 মিলে 2 হয়ে গেল, আর সাইন সাইন মিলে সাইন স্কোয়ার হয়ে গেল, 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস 2 থিটা, এটা ইন্টু ডিএক্স 1/l। তাহলে দেখো দেখো ইন্টিগ্রেট যখন করছো প্রথমটায় ইন্টিগ্রাল 0 থেকে l এক্স ডিএক্স একটা পার্ট, এটা এটা একটা পার্ট হলো, আমি আবার গুণটাকে করে দিচ্ছি, আর এইটার সঙ্গে এইটা করলে দেখো -1/l ইন্টিগ্রাল 0 থেকে l এক্স কস 2n পাই বাই l ইন্টু এক্স ডিএক্স, এটা হলো 1/l। এইটা করলে কত হয়, এক্স স্কোয়ার বাই 2, লিমিটটা বসছে 0 থেকে l অবধি, -1/l, আর এটাকে করতে হবে বাই পার্টস, তাহলে প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ইন্টিগ্রেশন এক্স, দ্বিতীয় ইন্টিগ্রেশন করলে হচ্ছে সাইন 2n পাই বাই l ইন্টু এক্স বাই 2n পাই বাই l, এর লিমিটটা বসে যাবে 0 থেকে l অবধি, মাইনাস প্রথমটা ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ করলে 1 হয়ে যায়, প্রথমটা ডেরিভেটিভ, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন সাইন 2n পাই বাই l ইন্টু এক্স বাই 2n পাই বাই l, করলাম প্রথমটা ডেরিভেটিভ, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, এইটা হলো করে পুরোটা ইন্টিগ্রেশন 0 থেকে l ইন্টু ডিএক্স, এইটা। আচ্ছা, এবারে দেখো এখানে এই যে প্রথম যে পার্টটা, এটা l²/2 যদি করে দাও, মানে লিমিটটা বসালে এটা l²/2 হচ্ছে, একটা l কেটে গিয়ে প্রথম পার্টটা l/2 হলো,
প্রথম পার্টটা কেটে হলো তোমার L/2। তারপরে দেখো, তারপরে মাইনাস এই প্রথম পার্টটা খেয়াল করো, এখানে যদি এলটা তুমি বসাও, এখানে এক্স এর জায়গায় এল বসালে সাইন 2n পাই সেটা 0, আবার এক্স এর জায়গায় 0 বসালে 0। তার মানে এই প্রথম পার্টটা বেসিক্যালি 0 হয়ে গেল। অ্যাকচুয়ালি থাকছে এই মাইনাস এর মাইনাস মানে প্লাস প্লাস একটা 1/l আছে, 1/l আছে, এটাকে উল্টে দিয়ে যদি তুমি লেখো তাহলে L/2n পাই একটা হলো। আর যে কাজটা আমাকে অ্যাকচুয়ালি করতে হবে সেটা হলে তোমার এই যে সাইন 2n পাই বাই l ইন্টু এক্স ডিএক্স, এইটা সাইন 2n পাই বাই l ইন্টু এক্স ইন্টু ডিএক্স, লিমিটটা 0 থেকে l অবধি। মানে এটা 0 হয়ে গেল, এল বসালো সাইন 2n পাই 0 মানে 0, 0 বসালো 0, তাই এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা 1/l, এটা উল্টে দিয়ে L/2n পাই হয়ে গেল। তাহলে যেটা করতে হবে এই পার্টটা, এটা হয়ে যাচ্ছে কত তোমার দেখো, L/2 হলো প্লাস একটা এল কেটে গেলে 1/2n পাই হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মাইনাস কস 2n পাই বাই l ইন্টু এক্স ডিভাইডেড বাই 2n পাই বাই l, লিমিটটা 0 থেকে l অবধি। তাহলে হাফ, এটা চলে গেলে মাইনাস L/2n পাই তার স্কোয়ার, এই মাইনাসটা বাইরে বের করে দেবে, আর এইটাকে তুমি এদিকে নিয়ে চলে গেলে আর কি। হ্যাঁ, তাহলে এটা হয়েছে মানে L/2n পাই তার স্কোয়ার হয়ে গেল। এবার এই ভেতরের পার্টটাকে করতে হবে, করলে দেখো তাহলে এল বসালে হচ্ছে এল কেটে গেল, cos 2n পাই সেটা বেসিক্যালি তোমার 1, আর 0 বসালে সেটা 1, 1 মাইনাস 1 তোমার 0 বসিয়ে গেল। তার মানে এটা কত হলো তোমার L/2, L/2। তাহলে দেখ এক্স এর অ্যাভারেজ ভ্যালুটা তোমার L/2 হলো। বক্সের লেন্থ যদি তোমার L হয় তাহলে অ্যাভারেজটা L/2 হবে, এটা কোয়াইট এক্সপেক্টেড। তাহলে দেখো যেটা হলো যে তুমি অ্যাভারেজ মোমেন্টাম বা অ্যাভারেজ পজিশন এগুলো কিন্তু বের করতে পারলে, যদিও তুমি আইগেন ভ্যালুগুলোকে পাচ্ছিলে না। তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো যে এইটা কিন্তু অনেক কমপ্লিট, মানে এই যে পস্টুলেট 4টা কিন্তু তোমার কমপ্লিট ইন দ্য সেন্স কি, যে পস্টুলেট 3 থেকে তুমি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হলে তবেই তুমি অ্যাজ এ রেজাল্ট অফ মেজারমেন্ট কি পাচ্ছ সেটা করতে পারছো। আর এখানে কিন্তু তুমি অ্যাভারেজ ভ্যালু যেহেতু বের করতে পারো, তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হলে অ্যাভারেজ ভ্যালু আইগেন ভ্যালু জাস্ট এক্স্যাক্টলি এক হয়ে যাচ্ছে। আর অ্যাভারেজ ভ্যালু যদি ওবেট না হয় তাহলে কি হবে না, তুমি অ্যাভারেজ মানে আইগেন ভ্যালু ইকুয়েশন যদি ওবেট না হয় তাহলে কি হবে, তুমি এই যে রেসিপি শেখানো আছে সেই রেসিপি থেকে অ্যাভারেজ ভ্যালুটাকে বের করে ফেলতে পারছো। ঠিক আছে, পস্টুলেট 4টা বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা, স্যার। দেখো একটা ইম্পর্টেন্ট প্রবলেম, যে if eigenvalue equation is obeyed, if eigenvalue equation is obeyed, then uncertainty in measurement, uncertainty in measurement, uncertainty in measurement of a classical observable A in the if eigenvalue equation is obeyed, then uncertainty in measurement of a classical observable A in the eigenstate of A operator is 0. This is a very very important relation. যদি eigenvalue equation obeyed হয় তাহলে না ওই স্টেটে একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে যখন তুমি বের করবে তাহলে আনসার্টেনটি কিন্তু তোমার বেসিক্যালি 0 হবে। দেখো আমি বলছি কি, তাহলে এখানে গিভেন, আমি এখানে এটাকে করে দিচ্ছি, এখানে জায়গা আছে বলে। গিভেন ধরো এসআই ইকুয়াল টু আলফা সাই, এটা আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হচ্ছে, এখানে আলফাটা হচ্ছে আইগেন ভ্যালু। আচ্ছা, এবার আমি এর অ্যাভারেজ ক্যালকুলেট করছি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডি টাউ বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস
সাই স্টার সাই থিটা, সেটা হলো কত, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার আলফা সাই থিটা বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই থিটা। এটা কত হলো, আলফা হচ্ছে অ্যান্সার বেরোলো, কারণ আলফাটা বাইরে বেরিয়ে বাকিটা কেটে যাবে, আলফা বেরোলো। এটা আমি অলরেডি করে গেছি। আচ্ছা, এবারে এ স্কোয়ারের অ্যাভারেজ যদি ক্যালকুলেট করা, তাহলে কি হবে সেটা, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ স্কোয়ার অপারেটর সাই থিটা ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই থিটা। এটা তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার, আচ্ছা এ স্কোয়ার অপারেটর মানে এটা দুবার কাজ কথা, এটা যেমন একবার রয়ে গেল, আর এ সাইয়ের উপরে কাজ করে প্রথমে আলফা সাই দিল থিটা আর ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই থিটা। আলফা বাইরে বেরিয়ে এলো, পড়ে রইল কি ইন্টিগ্রাল ওভার অল স্পেস, মানে এই যে লিনিয়ার অপারেটর আর কি, সাই স্টার এ অপারেটর সাই থিটা হলো, আর নিচে পড়ে আছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই থিটা। এই যে এখানে এ আলফা থেকে এ আলফা সাইড থেকে আলফাটা তুমি বাইরে বের করে নিয়ে চলে আসতে পারলে, কারণটা হচ্ছে এটাকে এ অপারেটর, মানে এ যেহেতু তোমার লিনিয়ার অপারেটর, এই যে আর এবারে দেখো এই যে সাই স্টার এ সাই থিটাও বাই সাই স্টার সাই থিটাও, এইটা তো অলরেডি তুমি এখানে করেছো, যেটা ইচ্ছা আলফা, তাহলে হলো কত, এটা আলফা ইন্টু আলফা মিলে আলফা স্কোয়ার হয়ে গেল। তাহলে এবারে তুমি যদি আনসার্টেনটির পজিশনটাকে দেখো, আনসার্টেনটির পজিশন ডেল্টা পজিশন না, আনসার্টেনটি ইন এ মেজারমেন্টের আনসার্টেনটি যদি তুমি দেখো, আনসার্টেনটি ইন এ ডেল্টায় বলছো, ডেল্টা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে মেজার করে, এটা তো কত হবে, রুট ওভার অফ এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজ স্কোয়ার, এইটা সেটা কত হয়ে যাবে দেখো, রুট ওভার অফ আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা বেশি কথা তোমার জিরো হয়ে যাচ্ছে। তার মানে দেখো যে ইন দ্য মানে দ্য আনসার্টেনটি ইন মেজারমেন্ট অফ এ ক্লাসিক্যাল অবজারভেশন এ ইন দ্য আইগেন স্টেট অফ এ অপারেটর ইজ জিরো, মানে কোনো আনসার্টেনটি বেসিক্যালি নেই। ঠিক আছে, বুঝতে পারলে? প্রবলেমটা বুঝতে পারলে তো? আচ্ছা দেখো, তাহলে আমরা বেসিক্যালি পস্টুলেট 1 2 3 4 এই চারটে পস্টুলেটই বলে ফেলেছি। তোমার পস্টুলেট 3 সেটা আইগেন ভ্যালু ইকুয়েশন নিয়ে কথাবার্তা বলে, যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হয় তাহলে আইগেন ভ্যালু হিসেবে ক্লাসিক্যাল অবজারভেটরটাকে পেয়ে যাবে, আর যদি পস্টুলেট মানে আইগেন ভ্যালু ইকুয়েশন যদি ওবেট না করে তখন পস্টুলেট 4 আছে, সেখান থেকে তোমাকে পুরো কাজটাকে করতে হবে। আমি পস্টুলেট 2 3 4 এই তিনটে জিনিসই বললাম, কিন্তু তিনটে জিনিসেরই অনেক কিছু তোমার এখন অসুবিধা হয়ে আছে, বা তোমার কি বলবো একটুখানি মানে অসুবিধা মানে মানে এখনো পুরোটা কমপ্লিট হয়নি, আর কিছু ইনকমপ্লিট জিনিসপত্র রয়ে গেছে, সেই ইনকমপ্লিট জিনিসগুলোকে তোমাকে কভার করতে হবে এটা। আচ্ছা আচ্ছা দেখো একটা জিনিস তোমার, যে এই যে এই পরের যে জিনিসগুলোকে করবো না, সেই জিনিসগুলোকে করার জন্য তুমি যদি একটুখানি মানে আগের দিন তোমাদের মানে শিখিয়েছে অলরেডি, যে যদি তুমি ব্রাকের নোটেশনটা একটুখানি জানো বা ডিরাক নোটেশনটাকে জানো, তাহলে তোমার পক্ষে একটু সুবিধা হয়। এটা আগের দিন বললো না একটুখানি? ডিরাক নোটেশন আর ব্রাকেট নোটেশন তো একটু বলেছে নাকি তোমাদের? কি বলেছে না লাস্ট দিন, মানে রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স নাম দিয়ে বলেছে না? আর আমি সেই রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স ডিটেলে তোমাদের পরে পড়াবো, এখন আগে যতটুকু বলেছে আমি একটুখানি রিক্যাপচুলেট করে দিই।
তোমার যেটা মানে জাস্ট সিম্পলি ধরো তুমি যে রিপ্রেজেন্টেশন মানে বলেছে বলে আমি আমি কতখানি বলেছি আমি পরে দেখে নিয়ে তারপরে ডিটেলে বলবো। দেখো আমরা যে রিপ্রেজেন্টেশনে কাজ করি সেটা হচ্ছে শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন। এটা আর সেইখান থেকে যখন তুমি এই ব্র্যাকেট নোটেশন or ডিরাক নোটেশন আসবে তাহলে জিনিসগুলো কেমন করে পাল্টাচ্ছে দেখো। এখান থেকে ধরো আমি এদিকে যাচ্ছি তাহলে কেমন করে জিনিসটা পাল্টাচ্ছে। আচ্ছা প্রথম যেটা হচ্ছে ধরো এনি কোয়ান্টাম স্টেট is represented by a function of position, তাই তো? পজিশন। তাহলে কোয়ান্টাম স্টেটটাকে তুমি জাস্ট এইরকম ভাবে সাই এটা একটা পজিশনের ফাংশন এরকম ভাবে তুমি লিখলে। আর এইখানে হচ্ছে এনি কোয়ান্টাম স্টেট is represented by স্টেট ভেক্টর, অর্থাৎ ওয়েভ ফাংশনটাকে তুমি কিভাবে লিখবে এইরকম ভাবে তোমাকে লিখতে বলা হয়েছিল, তাই তো? এটা স্টেট ভেক্টর, এটা মনে আছে? এটা এটা বলেছে তো নাকি? কি গো এই এরকম জিনিস দেখেছো না দেখো ঠিক করে বলো। আগের দিন এটা না দেখলে বুঝতে পারবো না। বলেছে নাকি ওকা? দাঁড়া হ্যাঁ এই তো বলেছে তো, হ্যাঁ তো শেষে একটুখানি বলেছে তো। এগুলো পরে ভালো করে বলা যাবে আবার, মানে মানে আমি একদিন ভালো করে রিপ্রেজেন্ট করার পর আমি জাস্ট এটা এই জিনিসটা বলার জন্য কতগুলো জিনিস বলে নিচ্ছি এইটা। আচ্ছা এবারে তোমার ধরো কমপ্লেক্স কনজুগেট অফ এ কোয়ান্টাম স্টেট এটা কি হয়, সাই তার কমপ্লেক্স কনজুগেট এইরকম ভাবে লিখতে হয়। আর এক্ষেত্রে কি হচ্ছে, কমপ্লেক্স কনজুগেট অফ এ কোয়ান্টাম স্টেট সেটা কি লিখবো না এই কেট ভেক্টর তার কমপ্লেক্স কনজুগেট লিখবো, যেটাকে এক্সপ্রেস করা হয় এইরকম ভাবে এইটা, দিস ইজ কল্ড এ ব্রা ভেক্টর। ব্রা ভেক্টর এটা। আচ্ছা এবারে উই নো সাই স্টার তার কমপ্লেক্স কনজুগেট যদি তুমি না সাই ইটসেলফ ফিরে আসে, ঠিক এখানে একই রকম ভাবে ধরো কেট ভেক্টর তার কমপ্লেক্স কনজুগেট নেওয়া মানে হচ্ছে, সরি ব্রা ভেক্টর তার কমপ্লেক্স কনজুগেট নেওয়া মানে হচ্ছে এইটা তার আবার কমপ্লেক্স কনজুগেট, সেটা তোমার কেট ভেক্টর ফেরত দেবে। তার মানে কেট ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট ব্রা ভেক্টর আর ব্রা ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট তোমার কেট ভেক্টর হচ্ছে। আচ্ছা এবারে ধরো এই ধরনের জিনিস তোমাকে ক্যালকুলেট করতে হয় ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই ওয়ান স্টার সাই টু থিটা, এই জিনিসটাকে ক্যালকুলেট করতে হয়। আর এইটাকে জাস্ট এই ব্র্যাকেট চলে এখানে লিখতে হয় সাই ওয়ান সাই টু এইরকম ভাবে তোমায় লিখতে হয় এইটা এইটা। আর আবার যদি এরকম হতো যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এটা তোমার কমপ্লেক্স কনজুগেট করে নিয়ে সাই টু স্টার সাই ওয়ান থিটাও করলে, মানে এটা কমপ্লেক্স কনজুগেট করলে তো এইটা, বা আমি আচ্ছা এক লাইন লিখছি, ধরো আমি যদি তো সাই ওয়ান স্টার সাই টু এই পুরোটা যদি কমপ্লেক্স কনজুগেট নিতাম এটা কেমন করে লিখতে হতো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এই সাই ওয়ান স্টারের কমপ্লেক্স কনজুগেট সাই ওয়ান ইটসেলফ হয়ে যাবে,
সাই2 কমপ্লেক্স কনজুগেট সাই2 স্টার হয়ে যাবে, এটা আগে, এটা শুধু পরে দিচ্ছি আর কি, ডিটাও এটা হয়ে যাবে। ঠিক এখানে একই রকমভাবে সাই1 সাই2 তাই তুমি কমপ্লেক্স কনজুগেট নিয়ে নাও, সেটা হয়ে যাবে কত, সাই2 সাই1। এইটা মানে এটাকে যদি তুমি ব্র্যাকেট নোটেশনে রিপ্রেজেন্ট করো, এখানে যদি মানে দেখো যেটার কমপ্লেক্স কনজুগেট থাকে সেটা বাঁ দিকে লিখতে হয়, ঠিক আছে? তাহলে এটা কমপ্লেক্স কনজুগেট সাই1 এর কমপ্লেক্স কনজুগেট সাই1 বাঁ দিকে লিখেছি, আর এখানে সাই2 কমপ্লেক্স কনজুগেট মানে সাই2 বাঁ দিকে লিখতে হবে। তার মানে এরকম জিনিস তোমার খুব লাগে, সেটা ধরো অর্থোগোনালিটি চেক করতে চাও বা তোমার নর্মালাইজেশন চেক করতে চাও, তখন এই টাইপের ইন্টিগ্রেশন তোমাকে অনেক ক্যালকুলেট করতে হয়, তখন তোমাকে এটা মাথায় রাখতে হবে। দুটো ফাংশন যদি সেম ফাংশন হয় তাহলে কমপ্লেক্স কনজুগেট করে সেটাই থেকে যাবে, সেটা কোনো ব্যাপার না। এইটা আবার আবার দেখবে এই যে অ্যাভারেজ ভ্যালু ইত্যাদি ক্যালকুলেট করার সময় এই ধরনের জিনিস তোমাকে অনেক সময় করতে হয়। ইন্টিগ্রাল ওভার অল স্পেস, ধরে নাও ইন জেনারেল সাই1 স্টার এ অপারেটর সাই2 ডিটা, তাহলে এরকম জিনিস তোমাকে ক্যালকুলেট করতে হতে পারে। এখানে সেটাকে লিখতে হবে কি করে, সাই1 এ সাই2 এইরকম ভাবে, অথবা অনেক সময় এটাকে এইরকম ভাবে লেখো a1 এ আরেকটা এখানে লাইন দিয়ে সাই2 এরকম ভাবে তুমি এক্সপ্রেস করতে। এগুলো খুব ইম্পর্টেন্ট, যখন অ্যাভারেজ ভ্যালু বা ইত্যাদি আমি ক্যালকুলেট করবো আর কি, তখন এইরকম ভাবে তোমাকে দিতে হবে। যদি ধরো এরকম হতো কি ইফ সাই1 ইকুয়াল টু সাই2, তাহলে তুমি এটাকে লিখতে কি করে, সাই1 ইকুয়াল টু সাই2 যদি হতো, তাহলে বাঁদিকটাকে তুমি লিখতে কি করে না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটা, এটাকে আমি সাই বলছি ধরো, তাহলে সাই স্টার এ অপারেটর সাই ডিটা, তখন এইটাকে লিখবে কেমন করে, সরি হ্যাঁ ঠিক আছে, এ সাই এইটা বা অথবা সাই এ সাই এরকম তুমি এক্সপ্রেস করবে। তার মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে তোমার শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে আমরা কিন্তু কাজ করে এসেছি, মানে এতক্ষণ পর্যন্ত যা পড়া হয়েছে সবটা হচ্ছে শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন। এবারে অনেক কিছুই না এই শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে লিখলে লেখাগুলো একটু কমপ্লিকেটেড দেখতে হয়, সেই লেখাগুলোকে সিম্পলিফাই করার জন্য লোকে আরেকটা নোটেশন ইউজ করে, যেটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার বা ডিরাক নোটেশন আর, ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করে, তাহলে এবারে তুমি ধরো এই পস্টুলেট, ধরো তুমি একটা তুমি মানে এইটাকে কাজে লাগিয়ে ধরো তুমি একটা ইয়ে করতে গেছো, ধরো আইগেন ভ্যালু ইকুয়েশন, আইগেন ভ্যালু ইকুয়েশন আগে জাস্ট সিম্পলি তুমি এসআই ইকুয়াল টু আলফা সাই লিখে দিতে, এখন সেটাকে কিন্তু এইরকম ভাবে লিখতে হবে, এ সাই কেট ভেক্টর ইকুয়াল টু আলফা সাই কেট ভেক্টর। তো তুমি একটা অ্যাভারেজ ভ্যালু বের করতে চাইছো, অ্যাভারেজ ভ্যালু এর অ্যাভারেজ তুমি আগে কি করে লিখছিলে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও, এইটা সেটা এখানে কি হয়ে যাবে না, সাই এ সাই বাই হচ্ছে সাই সাই, অথবা সাই এসআই বাই সাই। তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে এইটা যতটা ক্লামজি দেখতে লাগছে, এটা কিন্তু তার তুলনায় অনেক মানে দেখতে অনেক সিম্পল, কিন্তু মনের মধ্যে তোমার থাকবে যে এইটা অ্যাকচুয়ালি এটা ডান দিকের জিনিসটা অ্যাকচুয়ালি বাঁ দিকের জিনিসটা, তোমার এখন ভিজুয়ালাইজেশনের জন্য বাঁ দিকটাই ভাবার সুবিধে, কিন্তু তুমি নোটেশনটা এরকমভাবে লেখো তাহলে দেখবে অনেক কিছু অনেক সহজ, মানে ছোট করে দেখতে লাগবে, এটা আর কিছু না। তাহলে রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স আমরা ডিটেলে খুব ভালো করে পড়াবো, কিন্তু তার আগে তোমার ওই মানে জাস্ট মানে খুব সিম্পল ওয়েতে আর কি কেমন করে ব্র্যাকেট নোটেশন বিডাইন নোটেশনটা ব্যবহার করতে হয় আর কি, সেটাকে জাস্ট একটুখানি অভ্যস্ত হয়ে না, হ্যাঁ, তাতে যেটা হবে যে এর পরের যে পার্টগুলো আমি বলতে চাইবো আর কি, সেগুলো আমার পক্ষে অনেক সুবিধা হবে। এটা তো পরেরটা না আগেরটা, এটা তো ঠিক আছে। হুম, ঠিক আছে। ঠিক আছে? হচ্ছে মানে জাস্ট কিন্তু শুধু আমি কিছুই না, মানে জাস্ট একটা নোটেশন আমি তোমাকে শিখিয়েছি, মানে রিপ্রেজেন্টেশন কোয়ান্টাম একটা বড় ব্যাপার, সেটা আমি পরে শেখাবো।
এখন জাস্ট সিম্পলি আমি কিছু নোটেশন তোমাকে শিখিয়েছি যে সরিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশন আমি জিনিসগুলো যেমন করে লিখি, একটা ব্র্যাকেট নোটেশন বা ডিরাক নোটেশন আছে, সেই ব্র্যাকেট নোটেশন বা ডিরাক নোটেশন জিনিসগুলো একটা অন্যরকমভাবে লেখা যায়, অন্যরকমভাবে কেমন করে লিখতে হয় সেই জাস্ট সিম্বলগুলো তুমি একটুখানি মাথায় রাখো আর কি। আচ্ছা, আমার মনে হয় আজকে এইখানেই শেষ করা দরকার, কারণ নতুন যে টপিকটা শুরু করবো সেটা আবার অনেকটা বেশি সময় লেগে যাবে। নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা একটুখানি বলি। পস্টুলেট 2, 3, 4 উপর আমি বলেছি। এবারে এই তিনটে পস্টুলেটকে মিশিয়ে কতগুলো জিনিস আমাকে করতে হবে। যেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে হবে, সেটা হচ্ছে কমিউটেশন রিলেশন। কমিউটেশন রিলেশন যেটা, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে আর কি। কমিউটেশন রিলেশন সেখান থেকে অনেক কিছু করতে পারা যায় আর কি, সেইটা একটা পার্টিকুলার জায়গা যেটা নিয়ে একটুখানি আলোচনা করার দরকার আছে। তারপরে আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটরস অ্যান্ড রিলেটেড থিওরেমস। এটা হ্যাঁ, কম্পিউটেশন রিলেশন তো খুবই কম্পিউটার রিলেশনস, এর যে অ্যাপ্লিকেশনসগুলো বা সিগনিফিক্যান্স আর কি, সেগুলো খুব দরকার। হার্মিশিয়ান অপারেটর এবং সেই রিলেটেড যে থিওরেমগুলো, এগুলোকে নিয়ে আলোচনা করা দরকার। এটা তাহলে এই যে দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট বুঝতে গেলে তোমার দেখো পস্টুলেট 2-তে হার্মিশিয়ানের কথাটা প্রথম এসেছে আর কি। হ্যাঁ, এরকম ভাবে তাহলে মানে কমিউটেশন রিলেশনস এবং সেখান থেকে হার্মিশিয়ান অপারেটর, এই যে রিলেটেড জায়গাটা আর কি, এইটা আমাদের একটুখানি মানে একটা ক্লাসে এটা হবে না, মানে এইটা হয়তো একটা ক্লাস লাগবে আর পরেরটা আর একটা ক্লাস লাগবে আর কি, দুটো ক্লাসে এই দুটো জিনিসকে বলতে হবে। হ্যাঁ, বললে তবে তোমাদের ওই মানে মানে তার সঙ্গে সঙ্গে মানে কি বলবো, আরো কিছু রিলেটেড ছোটখাটো থিওরেম আছে, সেটা ওই সব পস্টুলেট 2, 3, 4 এগুলোকে মিশিয়েই আর কি, সেগুলোকে আমরা বলবো। তাহলে ওই টোটাল 2 থেকে 3টে ক্লাস এখানে আমরা বলবো, বললে তারপর আমি পস্টুলেট 5-এ যেতে পারবো আর ঠিক আছে। আমার মনে হয় আজকে আমাদের এইখানেই থেমে যাওয়া দরকার। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে আরো যে টপিকগুলো বাকি আছে আমরা সেগুলো মানে কম্পিউটেশন রিলেশন একটা ক্লাস পুরোটা লাগে না, তার থেকে বরং একটু কম সময়ের মধ্যেই হয়ে যায়, একটু অল্প সময়ে ক্লাস নিলে হয়তো একটা ক্লাসের মধ্যে হয়ে যাবে। হার্মিশন অপারেটর আবার একটা ক্লাসের থেকে একটু বেশি ক্লাস লাগে। ঠিক আছে, এইটা করবো। আর এবারে কিছু জেনারেল থিওরেমস আছে, সেই থিওরেমগুলোকে প্রুভ করে, যেমন ধরো গ্র্যাম স্মিথ অর্থোগনাইজেশন টেকনিক দেখা, জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ডিরাইভ করা, সোয়াজ ইনইকুয়ালিটি ডিরাইভ করা, এই মিসলেনিয়াস, এগুলোকে নিয়ে একটা ক্লাস দিতে হবে। তাহলে তোমার 2-3টে ক্লাস এখানে হয়ে গেল। আর হচ্ছে পস্টুলেট 5 এবং সেই রিলেটেড জিনিসপত্র টোটাল ঘন্টা খানেকের মতো সময় লাগে। 4টে ক্লাস হলে তোমার মেকানিক্স পার্টটা তোমার হয়ে যাবে। আর অ্যাপ্লিকেশন ধরো পার্টিকুলার বক্স যাদের শুরু আছে, সেটা ওই অ্যাটমোস্ট 2টো ক্লাস। আর যাদের পার্টিকুলার বক্সের সাদা সাদা হারমোনিক অসিলেটর আছে, 2টো ক্লাস, 3টে ক্লাস করলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এন্ড অফ ক্লাস, এন্ড অফ লেকচার। হয়তো বুধবার সন্ধ্যাবেলা একটা ক্লাস নিয়ে নেবে। ঠিক আছে, এটা মনে রেখো। হ্যাঁ, বুধবার সন্ধ্যাবেলা একটা কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস নেওয়া হবে। বলো, কারো কিছু অসুবিধা থাকলে বলে নাও। ওয়েভ ফাংশনগুলো মানে সাইগুলো কোথা থেকে আসছে? তুই ডেরিভেশন কেন তুই কোন কোন সাইগুলো বলছিস? মানে এখানে যে না না এগুলো তো করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এইগুলো বলছিস। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তো করবো, তো এটা হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশন যেটা বলছি, এই অ্যাপ্লিকেশনে পার্টিকেল ফ্রি পার্টিকেল প্রবলেম, পার্টিকেল বক্স, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, এই প্রবলেমগুলো আমি সলভ করবো। সেইখান থেকে ওয়েভ ফাংশনটা পাওয়া যাবে। এখন যে ওয়েভ ফাংশনগুলোর ফর্মটা লিখেছি, এটা আমি মুখস্থ করে লিখেছি। ঠিক আছে, এবার এই যে ফাংশনের ফর্মগুলো, সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে হবে না। শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করলে তার সলিউশন হিসেবে ওয়েভ ফাংশনগুলো ফিরে আসবে। এবারে এই যে অ্যাপ্লিকেশনস বলছে, মানে কোয়ান্টাম মেকানিক্স শিখে নেওয়ার পরে সেটাকে যখন বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, তখন সেই সিস্টেমের করসপন্ডিং শ্রোডিঞ্জার ইকুয়েশন আমাকে ডিরাইভ করতে হবে, সরি শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে হবে। শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করলে ওই ওয়েভ ফাংশনগুলো আসবে। এখন ওয়েভ ফাংশনগুলো অ্যাজ ইফ যেন আমি সলভ করে ফেলেছি, করে যে ওয়েভ ফাংশনগুলো হয় সেগুলোকে ব্যবহার করে তোমাকে এক্সাম্পলগুলোকে দেখিয়েছি আর কি। ঠিক আছে, আমরা কিন্তু ওই প্রবলেমগুলোকে সলভ করবো। হ্যাঁ, ঠিক আছে।
ঠিক আছে? হ্যাঁ। বলো আর কি অসুবিধা বলো।